রাজনীতি কোন পথে যাত্রা করেছে তা কি সাধারণ মানুষ বুঝতে পেরেছে বা পারছে? যে রাজনৈতিক দলগুলো রাজনীতির মাঠে সক্রিয়, তারা নির্বাচনের জন্য কতটা তৈরি হয়ে আছে তা নিয়ে সংশয় এখনও কাটছে না। বলা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, রমজানের আগেই নির্বাচন সুসম্পন্ন হবে বলেও অনেকেই আশা প্রকাশ করছেন, খোদ সিএসইও আশা প্রকাশ করছেন। কিন্তু সবকিছু মিলিয়ে সবকিছু স্বাভাবিক থাকলে দেশের মানুষ ভোট কেন্দ্রে হাজির হয়ে নিজের পছন্দ মতো ভোট দেবেন, এমনটাই প্রত্যাশা করছে সকলেই। কিন্তু তারপরও কেন যেন একটা প্রশ্ন থেকে যায়, ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে কিনা। আজকে আলোচনার বিষয় রেখেছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি ফেব্রুয়ারিতে নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচন এই প্রসঙ্গে কথা বলতে আজকে শুরুতে আমার সাথে যুক্ত হয়েছেন নাজিম উদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য বিএনপি, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের আরও একজন অতিথি যুক্ত হয়ে যাবে। আমি নাজিম উদ্দিন আলম আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সকল দলই তো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ফেব্রুয়ারিতে একটা বিশাল ভোট, মানে অনেক দিনের বহু দিনের আকাঙ্ক্ষিত একটা ভোট আমরা ফেস করতে যাচ্ছি বা আমরা দিব ভোট, এমনটাই প্রত্যাশা করছি। কিন্তু তারপরও কেন মনের মধ্যে মাঝে মধ্যেই কেন বেজে উঠছে এই একটা অশুভ সুর যে আসলে কি নির্বাচন হবে, ফেব্রুয়ারি থেকে নির্বাচন হচ্ছে, এরকমটা আপনার কি মনে হয় নাজিম উদ্দিন আলম? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং আপনাদের দেশ টিভির যারা সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আপনি যে কথা বলছেন যে শঙ্কা নির্বাচন নিয়ে, এটা আসলে আমাদেরও শঙ্কা এবং যেখানে যাই অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে নির্বাচন কি আদৌ হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। তো এখানে শঙ্কা থাকার কতগুলো কারণ হলো যে এই কিছুদিন আগে যে মনে করেন সিএসসি যে বলেছেন যে আপনার 7 ডিসেম্বর তফসিল ঘোষণা করবেন, তারপরে আবার এই 7 দিন পিছিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উনি তফসিল ঘোষণা করবেন। তো এই ক্ষেত্রে সংখ্যাটা একটু বেড়ে গেছে। তো এই সমস্ত কারণে একটু সবাই একটু চিন্তিত। আসলে নির্বাচনটা তো হওয়া খুবই জরুরি, এটা আমাদের সকলের প্রত্যাশা, আমাদের জনগণের প্রত্যাশা ছিল। যেহেতু আমাদের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল মাফিয়া সরকার, একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে রামরাজত্ব কায়েম করেছিল ফ্যাসিস্ট স্বৈরাচার। তো এই শেখ হাসিনার সরকার যে 17টি বছর যে রাষ্ট্র পরিচালনা করেছেন, গণতন্ত্রের লেশমাত্র ছিল না, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সামাজিক ন্যায় বিচার ছিল না, মানবিক মূল্যবোধ ছিল না, মানুষের সম্মান আত্মসম্মান সবকিছু তলানিতে চলে গিয়েছিল। আর দেশের অর্থনৈতিক আপনার যে বিপর্যস্ত করছে তা তো আমরা সবাই জানি যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ফলে এই জন্যই তাদের আজকে পরিণতি, তারা আজকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা তো হলো ফ্যাসিস্ট সরকারের আমলে যে বিষয়টা, এই জন্যই নির্বাচনটা এখন নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে এখন দায়িত্বে আছে। আমি সেজন্যই বলছি যে নির্বাচনটা যেহেতু এখন আমাদের জন্য ইনস্টিটিউশনগুলো তো ধ্বংস করে দিয়েছে, সেজন্যই আমাদের নির্বাচনটা খুব জরুরি। কারণ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র আপনার প্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে। এই গণতান্ত্রিক ধারাটা বারবার ব্যাহত করেছে আওয়ামী লীগ কখনো তারা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। আওয়ামী লীগ আপনার গণতন্ত্রের বিউটিটা কি, গণতন্ত্রের সৌন্দর্যটা হলো আপনার সহনশীলতা এবং আপনার প্রতিপক্ষকে স্পেস দেওয়া। এই স্পেসটা তারা দিতে কখনো চায় নাই, এবং শুধু তাই নয়, আপনি যেমনটা বলছিলেন যে প্রত্যেকটা ইনস্টিটিউশন তারা ধ্বংস করেছে, রাষ্ট্রীয় সকল ক্ষমতা ব্যবহার করে তারা একচ্ছত্র আধিপত্য সবসময় বজায় রাখার চেষ্টা করেছে। অর্থাৎ সেই জিনিসটাকে গুছিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের একটু সময় লাগছে। তো এই সময়টা আসলে যদি আরো একটু বেশি লাগতো, তারপরে গিয়ে যদি নির্বাচন হতো, সেটি কি বেশি ভালো হতো বলে মনে হয় আপনার? না, সময় তো আপনার বেশি নেওয়া যাবে না, কারণ সময় বেশি নেওয়া যাবে না এই জন্য আপনার মানে ফ্যাসিস্টদের যে যারা কিছু কিছু লোকজন, তাদের কিন্তু সমলে আমরা এখানে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু আপনার কিছু কিছু জায়গায় আছে। তো ফলে এগুলি নিয়ে আমরা একটু শঙ্কিত।
যে তারা এই সরকারকে সহযোগিতা করে কিনা, এই সরকারকে সফল হতে দেয় কিনা। তো এই জন্য আমরা নির্বাচনটা একটু আগে আগে চেয়েছিলাম, যাতে দেশের ল অ্যান্ড অর্ডার যেন ঠিক থাকে। কারণ দেখেন, আপনি ল অ্যান্ড অর্ডারটা কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারছে না। আর অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু আমাদের সকলের, এটা তো এদের তো কোনো রাজনৈতিক দল নাই, এদের রাজনীতি করার ইচ্ছাও নাই, অভিলাষও নাই। এদের লক্ষ্য একটা নির্বাচন সুষ্ঠু করা, এবং আমাদের কিছু কিছু যে গত নির্বাচনে যে আপনার মানে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট সরকার যে কিছু ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে, কিছু ইনস্টিটিউশন ডেভেলপ করার জন্য কিছু নীতিমালা প্রণয়ন করা, যেমন আপনার জুলাই সনদ, যেমন সংস্কারের ব্যাপারে কিছু বিষয় আছে। এই সংস্কার নিয়ে আমরা যদি একটু সামনের দিকে এগোতে পারি এবং নেক্সট পার্লামেন্টে সেটা পাস হবে এবং জনগণের সাথে একটা কমিটমেন্ট থাকবে, যে পয়েন্টে আমরা জনগণের সাথে কমিটমেন্ট রেখে আমরা কিছু কিছু পয়েন্টে যেমন নোট অফ ডিসেন্ট দিয়েছি, আবার কিছু কিছুতে আমরা একমত হয়েছি। তো মেজরিটি যেটা একমত হয়েছে সেগুলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেটা আপনার বাস্তবায়ন করে সেটা আমরা এগিয়ে যাব। বাকিগুলি আমরা পার্লামেন্টে আলোচনা করে সবাইকে নিয়ে আমরা বসে, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম সবাই মিলে আমরা বসে আলোচনা করে করব। যেমন আমাদের 31 পয়েন্টস, আমাদের এটার ভিতরে সংস্কারের সবকিছু অনেক কিছুই রয়েছে। এখানে নারীদের জন্য কি কি করতে হবে, যুবকদের জন্য কি করতে হবে, 31 পয়েন্টস, সেই ওটার ভিতরে ডিটেলস আছে। এবং চাকরির ব্যাপারে নিশ্চয়তা আছে। হ্যাঁ, 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে উনি নির্বাচিত হন প্রধানমন্ত্রী হিসাবে, তখন উনি এইগুলো করবেন। তারপরে স্বাস্থ্যসেবার ব্যাপারে বলা আছে, শিক্ষার ব্যাপারে শিক্ষার মান বৃদ্ধি করা এবং প্রযুক্তিগত সময়োপযোগী, দেশের এই জন্য দেশের সময়োপযোগী দাবির প্রেক্ষিতে সেই ধরনের আমরা কিছু কর্মসূচি আমাদের রয়েছে 31 পয়েন্টসে। এবং যানবাহনের নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি, তারপরে আপনার বিভিন্ন খাদ্য, বাসস্থান, মৌলিক যে বিষয়গুলো সবগুলো কিন্তু আমাদের 31 পয়েন্টসে রয়েছে। তো সেগুলো আমরা পদক্ষেপ নিব এখন। অর্থাৎ আমাদের যাতে ফ্যাসিস্ট ভবিষ্যতে না হয়, যেমন দেখেন আমরা 2 টার্মস আমরা অ্যাকসেপ্ট করেছি, 2 টার্ম শুধুমাত্র হবে, বারবার কন্টিনিউয়াসলি রাষ্ট্র ক্ষমতায় থাকা যাবে না, এটা আমরা অ্যাকসেপ্ট করেছি। তো সুতরাং এই জিনিসটা আমাদের কন্টিনিউয়াসলি আগাইতে হবে। মানে আমরা যদি এটুকু ধরি যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সময়টা বাংলাদেশের যে রাজনীতি এখন দাঁড়িয়ে আছে, সকল রাজনৈতিক দল মানে একটা বিষয়ে তারা ফ্যাসিস্ট বিরোধী, এই জায়গাটাতে তারা দাঁড়িয়ে আছে, এক হয়ে গেছে। আমি মানে এই জিনিসটা এই কারণেই বলছি যে অনেকের মধ্যে তো বেশ দ্বিধাও কাজ করছে, কারণ একই দিনে গণভোট এবং সেই সাথে জাতীয় সংসদ নির্বাচন, এই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত দ্বিধা থেকে গেছে এবং অনেকেই গণভোটের বিষয়টা এখন পর্যন্ত বুঝতে পারছে না। আপনাদের অবস্থান ছিল গণভোটের পক্ষে না বিপক্ষে? এটা যদি শুরু থেকেই জিজ্ঞেস করি আমি, যে আপনারা কি গণভোট চেয়েছিলেন? দেখেন, গণভোটটা এখন আমাদের যেহেতু জাতীয় স্বার্থে আমাদের অনেক কিছুই আমরা চাই নাই, আবার অনেক কিছু আমরা অ্যাকসেপ্ট করতে হয়েছে। কারণ অনেক কিছু আমরা কনস্টিটিউশনের বাইরে কিছু কিছু বিষয় আমরা অ্যাকসেপ্ট করতে পারি নাই। তো এখন আপনি গিয়ে যেহেতু সবাই মিলে আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি, এখন অনেক বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে বা সকলের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা অনেক কিছু অ্যাকোমোডেট করেছি, আমরা অনেক কিছু অ্যালাউ করেছি। বড় দল হিসাবে তাদের দায়িত্বটাও বেশি, সেই হিসাবে আমরা গণভোট একই দিনে আমরা মেনে নিয়েছি। তারপরে কিন্তু এটা রেকটিফাই করতে হবে পার্লামেন্টে, নেক্সট কামিং পার্লামেন্টে, নির্বাচিত পার্লামেন্ট, সেটা কিন্তু আবার রেকটিফাই করতে হবে, সেখানে অনুমোদন দিতে হবে। তো ফলে গণভোটটা একই দিনে আমরা এই জন্য বলেছি যে ওখানে বাড়তি খরচের কি প্রয়োজন, আমাদের তো গরিব দেশ, কেন 3 মাস আগে আবার একটা গণভোট হবে? এই সমস্ত অযৌক্তিক দাবি নিয়ে আসাটা, সেখানে পানি ঘোলা করা ঠিক না। তো পরবর্তীতে আলটিমেটলি তো সবাই একমত হয়েছে যে গণভোট একই দিনে হবে এবং নির্বাচন কমিশন এবং রাষ্ট্র তারা তো একইভাবে গণভোট জাতীয় নির্বাচনের সময় করবে। তো এখন এই জিনিসগুলি নিয়ে না ভোট, এগুলো নিয়ে আমাদের সাথে দ্বিধাদ্বন্দ্ব করা ঠিক না। তাহলে যদি আবার চ্যালেঞ্জিংয়ে যায়, তখন যদি না ভোট এক পক্ষ যেটা চাচ্ছে সেটা যদি না হয়ে যায়, অনেক দলের পক্ষ থেকে আপনাদের বিরুদ্ধে, মানে বিএনপির বিরুদ্ধে আমি যদি বলতে চাই, বিএনপির বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আছে যে তারা যে কোনো মূল্যে ক্ষমতা চায়, ক্ষমতায় যেতে চায়, কত তাড়াতাড়ি তাদের হাতে ক্ষমতাটা তুলে দেওয়া হবে সে অপেক্ষায় আছে। এ কারণেই তারা জুলাই সনদ কিংবা গণভোট এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এটা কেন অন্য রাজনৈতিক দল তারাও তো বলতেছে যে তারা নিশ্চিত ক্ষমতায় যাবে, আমরা বিরোধী দলে থাকবো, এটা অনেকে বলতেছে।
বিভিন্ন রাজনৈতিক দল তারা বলতেছে তারা ক্ষমতায় যাবে, আমি নাম বললাম না। তো ক্ষমতা অ্যাকচুয়ালি জনগণ ক্ষমতায় কাকে বসাবে জনগণের ইচ্ছা। আল্লাহর ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন। তো উনি ক্ষমতা বসান, ক্ষমতা আপনার কেড়ে নেন। এটা তো আপনার সূরা আল ইমরানে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেন। এটা 26 নম্বর আয়াতে আছে, তিনি দেয়ার মালিক এবং তিনি ফিরিয়ে নেয়ার মালিক। উনি বাদশাহী দেন, বাদশাহী কেড়ে নেন। সুতরাং এখানে ক্ষমতার মালিক আল্লাহ এবং আপনার জনগণের উপর নির্ভর করতে হবে। জনগণ কাকে ভোট দিবে সেটা জনগণের উপর ছেড়ে দিতে হবে। এই প্র্যাকটিসটাই তো ছিল না, জনগণ তো ভোট দিতে পারে নাই 17টা বছর। ইয়াং জেনারেশন, আপনি তো ভোট দিতে পারেননি আমার মনে হয়, আপনার লাইফে এখন পর্যন্ত আপনি ভোট দিতে পারেন। আমি এবারে প্রথম ভোটটা দিতে চাই আসলে এবার, হ্যাঁ, এই জন্য আপনাদের মতো ছেলে মেয়েরা এবার ভোট দিতে চায়। এবং এই ভোটটা যদি জনগণ তারা ফ্রি স্টাইলে ভোট দিবে, যাকে খুশি তাকে ভোট দিবে, ভোট দিলে পরে জনগণ যদি আমাদেরকে বসায়, আল্লাহর ইচ্ছা আমরা যদি ক্ষমতায় আসি, আমরা চেষ্টা করব। অতীতেও আমরা ক্ষমতায় এসেছি। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া 3 বার, আজকে উনি অসুস্থ, আপনারা জানেন, আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উনি তাকে দ্রুত আরোগ্য লাভ করেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। এটা গোটা দেশবাসী আজকে উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে আছে। আমরা সবাই উৎকণ্ঠা, এটা শুধু বিএনপির অভিভাবক না, উনি কিন্তু বাংলাদেশের অভিভাবক। আজকে বেগম খালেদা জিয়া আপনার দেখেন যে আপনার প্রত্যেকটা মানুষ তার জন্য আপনার মানে আবেদন করতেছে বিভিন্ন জায়গায়, ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে, প্রত্যেকে। এটা হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমার নেত্রী আজকে এমন একটা সম্মানিত জায়গায় উনি রয়েছেন, ইজ্জতের মালিক আল্লাহ। এই যে একটু আগে আমি বললাম, দেখেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার আত্মাহুতির পরে মানিক মিয়া এভিনিউতে 30 লাখ লোকের জানাজা। আর শেখ মুজিবুর রহমান সাহেব এত বড় নেতা হয়েও উনি 13 জন মাত্র জানাজা পেয়েছে। আবার দেখেন পক্ষান্তরে বেগম খালেদা জিয়ার অপোনেন্ট শেখ হাসিনা আজকে কোথায়? তার সাঙ্গপাঙ্গ নিয়ে উনি পালিয়ে গিয়েছেন। কত দুঃখজনক দেখেন। সুতরাং রাজনীতিতে আপনাকে রাজনীতিটা সেভাবে, আজকে 5ই আগস্টের পরে আপনি দেখেন আমার নেত্রী শেখ হাসিনার সম্পর্কে একটা কটূক্তি করছে, তার নামই উচ্চারণ করেনি। দিস ইজ দ্য রিয়ালিটি। এবং তার পার্সোনালিটি দেখেন, এটা হচ্ছে মহানুভবতা, বেগম খালেদা জিয়ার শিষ্টাচার, মহানুভবতা অবশ্যই। হ্যাঁ, তার এখানে তার সেই জন্য আজকে উনি সকলের কাছে সর্বজন শ্রদ্ধেয়। আজকে এটি হলো সবচেয়ে বড় পাওয়া। এবং আমরা গর্ববোধ করি যে আমরা শহীদ জিয়ার একজন সৈনিক এবং বেগম খালেদা জিয়ার একজন কর্মী। এবং আমি মনে করি যে বিএনপি এদেশের মাটি ও মানুষের দল, এবং আমার নেতা শহীদ জিয়ার উত্তরসূরি, এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তার উত্তরসূরি তারেক রহমান সাহেব অবশ্যই আমাদের নেতা, এবং তার বাবা মার পথ অনুসরণ করেই উনি এগোবেন, এবং দেশ ও জাতির স্বার্থে উনি এগোবেন যদি জনগণ তাকে সুযোগ দেয় ইনশাআল্লাহ। একটা বিরতির সময় হয়েছে, আমি একটা বিরতির পর ফিরে এসে আরো কথা বলবো নাজিমুদ্দিন আলম। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আর কাবেল দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। ফেব্রুয়ারিতে নির্বাচন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, এবং এই বিষয়টি নিয়ে ঠিক এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন নাজিমুদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য বিএনপি। তিনি কথা বলছিলেন। আমি আলোচনায় ফিরতে চাই। জনাব নাজিমুদ্দিন আলম, আমরা যেমনটা বলছিলাম নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম, ফেব্রুয়ারিতে নির্বাচন, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। 237টি আসনের মনোনয়নের তালিকা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং বলা হয়েছে বাদবাকিগুলো জোটের জন্য সম্ভবত ছেড়ে দেওয়া হয়েছে। এখন বিএনপি কোন জোটে যাবে সেটি পরের ব্যাপার, দেখার ব্যাপার। কারণ এতদিন বিএনপিকে আমরা বিএনপি এবং জামাত জোট একটা ইকুয়েশন আমরা সবসময় মেলানোর চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে এই যে 237টি মনোনয়নের তালিকা বিএনপি প্রকাশ করেছে, সেটির বিরুদ্ধে, মানে সেটির ক্ষেত্রে কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ সমাবেশ হয়েছে, অনেকেই মেনে নিতে পারেনি। আবার অনেক হেভি ওয়েট প্রার্থী বাদ গেছেন, আবার অনেক একেবারেই নাম না জানা অনেকেই এসছেন, এমনটাও দেখা গেছে। তো সেক্ষেত্রে আসলে মানে ভিত্তিটা কি, কোন ভিত্তিতে বা কোন ক্রাইটেরিয়াতে এই মনোনয়নগুলো দেওয়া হচ্ছে বা হয়েছে, এবং দলের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো সেটিকে কিভাবে আপনারা ট্যাকেল দিচ্ছেন? দেখুন,
আসলে বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের মাটি ও মানুষের দল। তো সেক্ষেত্রে বারবার এই দলটি ক্ষমতায় এসছে, কখনো বিরোধী দলেও এসছে, এবং একটা ডেমোক্রেটিক, একটা মানে মডারেট একটা পার্টি, একটা উদার গণতান্ত্রিক দল। তো এই দলটার মানে স্মেলটাই আলাদা। তো এটা দেশে বিদেশে সকলের কাছে একটা গ্রহণযোগ্য। তো এই জিনিসটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন, যাতে করে যেমন মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাসী, আবার একটু আপনার একটু ইসলামিক ফ্লেভারও আছে সংবিধানে। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছি। আবার কেউ বলতে পারবে না যে আমরা খুব ফান্ডামেন্টালিস্ট পার্টি, এটাও কেউ বলতে পারবে না। আমরা আমাদের মডারেট পার্টি বলতে হবে, এটা একটা উদার গণতান্ত্রিক পার্টি। সুতরাং এটাই কিন্তু মাচ পিপল অ্যাকসেপ্ট করে এবং এটাই আমরা ধারণ করি। ফলে আমাদের নির্বাচনের চাওয়াটা ছিল অনেক আগেই। আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম, তারপরে নির্বাচন ফেব্রুয়ারির দিকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটা রোড ম্যাপ দিয়েছেন। তো আমরা এটা মেনে নিয়েছি। নির্বাচনের দিকে আগাবার জন্য জামাত ইসলাম অলরেডি 300 আসন দিয়েছে। তো আমরা নির্বাচনের ট্র্যাকে দ্রুত ওঠার জন্যই আমাদের পার্টির হাইকমান্ড, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্ট্যান্ডিং কমিটির যারা রয়েছেন, পার্টির মহাসচিব সহ সকলে মিলে তারা চিন্তা করলেন যে আমাদের নির্বাচনের ট্র্যাকে যেতে হবে। ফলে আপনার 237টি আসন ঘোষণা করেছে এবং এই কথাও বলেছেন অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব যে আমরা ফ্যাসিবাদ বিরোধী যারা শক্তি তাদের সবাইকে নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, দেশ গঠন করব। এবং কতখানি উদার হলে উনি এই চিন্তা করেন। সেই জন্য আবার অলরেডি জোটের যারা যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা আমাদের সাথে আন্তরিকভাবে তারা আসতে চান, সবাইকে হয়তো উনি গ্রহণ করবেন। তো সেই মানসিকতা নিয়েই কিন্তু উনি এইভাবে আহ্বান জানিয়েছেন। তো ফলে কিছু আসন রেখে দিয়েছেন বা সেগুলো অ্যাকোমোডেট করবেন। বা আপাতত আমার ধারণা যে আমাদের পার্টির সিদ্ধান্তটা এরকম যে নির্বাচনের একটা আমেজ তৈরি করা, একটা এনভায়রনমেন্ট তৈরি করা, হ্যাঁ, একটা মানে ফ্লো তৈরি করা, সেই জন্যই 237টা দিয়েছে। তো আপনার নির্বাচনে আমাদের পার্টি যেমন চিন্তা করে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় বলেছেন যে জনগণের সাথে সম্পৃক্ততা, জনগণের সাথে সম্পর্ক, জনপ্রিয়তা, হ্যাঁ, তো এবং তার অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন ত্যাগ, শ্রম, হ্যাঁ, দলীয় কর্মকাণ্ড, সেগুলো বিবেচনা করেই ম্যাক্সিমামটা চিন্তা ভাবনা করেন। তারপরে টু সাম এক্সটেন্ট মানে কিছু কিছু ব্যাপারে ব্যতিক্রম থাকতেই পারে। তো যেগুলো আপনার মনে করেন ইতিমধ্যে আমরা দেখেছি যে মাননীয় মহাসচিব বলেছেন যে এটা একটা সম্ভাব্য তালিকা। এটা কিন্তু পরিবর্তন হতে পারে, যে কোনো সময় আমাদের হাইকমান্ড বসে পরিবর্তন হতে পারে, কিন্তু নেতাকর্মীরা কেন সেই সহনশীলতা দেখাচ্ছে না? বিভিন্ন জায়গায় মশাল মিছিল হচ্ছে, কিছু কিছু জায়গায় নিজেদের মধ্যে গ্রুপিং হচ্ছে, মারামারি হচ্ছে। এটা বড় পার্টি, তো বড় পার্টিতে কিছু কিছু জায়গায় অনেক নেতা সহ্য করতে পারছে না, হয়তো তার মানে কি কারণে করছে না, এগুলি আলটিমেটলি একটা পর্যায়ে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আমি মনে করি। অতীতে এরকম হয়েছে। তারপরে এটা আমাদের পার্টির হাইকমান্ড আলোচনা করে একটা সমঝোতায় চলে আসবে। কারণ আমাদের তো পার্টি বিভিন্ন রকমের ওয়ে আছে, বিভিন্ন রকমের পদ আছে। পদ তো একজনের তো 2টা পদ, 3টা পদ, 4টা পদের দরকার নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে পরে তো অনেক পদ আছে। তো ফলে এটা আমাদের পার্টির হাইকমান্ড এগুলি মিনিমাইজ করে ফেলবে। কিছু কিছু জায়গায় হয়, অনেক জায়গায় তো হয় নাই প্রতিবাদ। যেমন আমি বলেছি যে আমার রক্তে গড়া পার্টি, আমার জীবনের বিনিময়ে পার্টি, সুতরাং আমি সকলকে শান্ত থাকতে বলেছি। আমি ওখানে আমার এলাকায় আপনার প্রায় 33 বছর যাবৎ আমি পার্টিকে আমার বেগম খালেদা জিয়ার যে ধান খ্যাত, চরপেশন মনপুরার ধান খ্যাতের পাহারাদের হিসাবে আমাকে নেত্রী আমাকে নিয়োগ দিয়েছেন। আমি সেই নিয়োগ হিসাবে এত বছর যাবৎ ছিলাম। তো আমি সেই ধান খ্যাত চাষবাস করেছি, আমি ধান ফসল বুনছি এবং ফসল ভোগও করেছি সবাইকে নিয়ে। তো এখন 2018 সালে নেত্রী যখন জেলখানায়, তখন 2018 সালে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি আমাকে 18 সালেও ধান খাতের পাহারাদের হিসাবে পাঠিয়েছেন। তখন আমি নির্বাচন করতে গেলাম, আমাকে একটা পোস্টার লাগাতে দেয় নাই, আমার বাড়ি ঘেরাও করে রেখেছে, আমার বাড়িতে আগুন দিয়েছে, আমার বাড়িটা তছনছ করে দিয়েছে, তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ। আমি গাড়ি নিয়ে যখন বেরোচ্ছি আমার গাড়ির বহর ভেঙে দিয়েছে, গুলি চালিয়েছে, বোমা মেরেছে। আমি সেগুলো ফেস করে আসছি। তো তারপরে আওয়ামী লীগের সাথে এত বছর আমি লড়াই করেছি, আওয়ামী লীগের সাথে আমি লড়াই করেছি এবং এই লড়াইটা আমার সাথে। তো ফলে আজকে
আমি তো তারপরেও তো সহ্য করেছি। আমি তো সবার গাবতলী আন্দোলন করতে গিয়ে, অবরোধ কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমি গুলিবিদ্ধ, আমার লিভারে গুলি। হ্যাঁ, আমি আপনার হারুন, বিপ্লব, মেহেদী, মানে এই যে এদের বিরুদ্ধে আমি মামলা দিয়েছি। হারুন, বিপ্লব, মেহেদীর বিরুদ্ধে বাদী হতে কেউ সাহস পায় না। আমি পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমি মামলা দিয়েছি। কিন্তু আমি তো বিক্ষোভ করাই নাই, কারণ আমি বলেছি যে এই পার্টি আমার রক্তের বিনিময়, জীবনের বিনিময়। শুরু থেকে এই পার্টি শুরু এখানে, শেষ হবে এক্স্যাক্টলি। আমি আসলে যেটা মানে বুঝতে চাই নাজিমউদ্দিন আলম, সেটা কিছু জায়গায় বিক্ষোভ হয়েছে, এগুলো সমাধান হয়ে যাবে। আপনারা যারা সিনিয়র আছেন, যারা বড় আছেন, যারা এই দলটাকে ধরে আছেন এত বছর ধরে, একটু একটু করে গড়ে তুলেছেন, তারা পার্টি তারেক রহমান সাহেবের মানে বিষয়গুলো বুঝতে পারছেন, তার নার্ভসটা ধরতে পারছেন। যারা কর্মী সমর্থক তারা কি আসলে পারছে না? এটা কি মনে হয় কিনা? একটা ছোট্ট বিরতি নেই, ফিরে এসে এই বিষয়টি অবশ্যই আপনার কাছে জেনে নেব। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি। আর কাবেল দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল দেশ সন্ধ্যা। আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক, এবং আজকে আলোচনার বিষয় ফেব্রুয়ারিতেই নির্বাচন, এমনটাই জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন, যারা নির্বাচন সম্পৃক্ত কর্তৃপক্ষ আছেন, তারা সকলে নিশ্চিত করতে চাচ্ছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। কিন্তু তারপরে বিভিন্ন প্রশ্ন থেকে যে সেই প্রশ্নগুলোর উত্তরই আমরা জানছি আমাদের অতিথির কাছে। আজকে নাজিমউদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য বিএনপি, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি এই ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কি ভাবছেন সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমি একটু নাজিমউদ্দিন আলম আপনার কাছে জানতে চাই, জনাব তারেক রহমানকে নিয়ে আমরা কথা বলছিলাম। জনাব তারেক রহমান গত কবছর ধরে একটা ভিন্ন মাত্রার রাজনীতি করছেন। তিনি দেশে নেই, অথচ এত দূরে বসে তিনি এত বড় একটা রাজনৈতিক দলকে সংঘবদ্ধ রেখেছেন, তাদেরকে পরিচালিত করেছেন, বিভিন্ন এলাকায় কমিটি গঠন করেছেন, তৃণমূল পর্যায়ে প্রত্যেকের সাথে যোগাযোগ রেখেছেন। এটা তো আসলে একটা অন্যরকম ক্যারিজমা আমরা ধরেই নিতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে জনাব তারেক রহমানের যে রাজনৈতিক দূরদর্শিতা কিংবা তার যে রাজনৈতিক প্রজ্ঞা, বা তিনি যে নতুন ধারার বা নতুন মাত্রার, যেটা বেগম খালেদা জিয়াও বলেছিলেন যে বিএনপি এবার ক্ষমতায় এলে নতুন ধরনের রাজনীতি করবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তার রাজনীতির যে ধারাটা, সেটা আসলে তার নেতাকর্মীরা কি বুঝতে পারছে না, বা তারা কি আয়ত্ত করতে পারছে না বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আসলে তারেক রহমান সাহেব যেটা বললেন যে তার যে প্রবাসে বসেও সে দলটা যে সংগঠিত রেখেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন, বহু প্রতিকূলতার মধ্যে অবশ্যই একটা কারিশমা, কতগুলো অ্যাডভান্টেজ আছে তার। একটা হলো আমাদের যারা আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি একজন বাংলাদেশের সফল ব্যক্তি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এবং রাষ্ট্রপতি হিসেবে যে রাষ্ট্রনায়ক ছিলেন, এবং তার যে সততা, তার যে দেশপ্রেম, তার যে আপনার ব্যক্তিত্ব, সেটা দিয়ে নিজেকে উনি একজন মানে দেশে একজন সফল ব্যক্তি হিসাবে ইতিহাসে পরিচিত লাভ করেছেন। তারই সন্তান তারেক রহমান, এটা একটা ব্যাপার। আবার আরেকজন সফল ব্যক্তি তারই মা, তারই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, উনিও একজন সফল ব্যক্তি। আপনি দেখেন 3 বার উনি প্রধানমন্ত্রী। ওনার যেই ব্যক্তিত্ব, ওনার যে জনপ্রিয়তা, উনি যেখানে নির্বাচন করেন, উনি কোনো আনবিটেন চ্যাম্পিয়ন, মানে যেখানে নির্বাচন করেছেন, 5টায় নির্বাচন করেছেন অতীতে, 5টাই উনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। তারপরে নিয়ম হয়েছে 3টা করে, 3টা উনি নির্বাচিত হয়েছেন, অর্থাৎ কখনোই উনি পরাজিত হন নাই। তারপরে 82 থেকে 90 তার যে আপসীন মনোভাব, আপসীন নেত্রী, উনি দেশের জনগণের সাথে এমনভাবেই সম্পৃক্ত থেকেছেন, উনি নিজের মানে মানে ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ, যেটা আমার নেতা জিয়াউর রহমান বলেছেন, উনি সেটাই প্রমাণ করেছেন। উনি তার পরিবারের কথাও ভাবে নাই। 1/11-এর পরে ফ্যামিলি যখন ওনাকে, তারেক রহমান সাহেবকে এবং কোকো সাহেবকে যখন বললেন বিদেশে চলে যান, রাজকীয় সফরে থাকেন সৌদি আরবে, উনি যান নাই। উনি বলেছেন আমার ঠিকানা এখানে, বাংলাদেশ, আমার জন্ম হয়েছে এখানে, মৃত্যু হবে এখানে। সুতরাং এই যে মানসিকতা, তারপরে আপনার 18 সালে শেখ হাসিনা তাকে কনভিন্স করতে চেয়েছিলেন যে আপনি বের হয়ে যান, আপনাকে বের করে দিব,
কিন্তু আপনি অপোজিশনে থাকবেন, আপোষ করে নাই। এবারের যে ইলেকশন 2000 এই বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী এবং স্বৈরাচার পতনের নেতৃত্ব দিয়েছেন এবং নারী প্রধানমন্ত্রী হিসাবে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী। তো এই যে তার সফলতা, আপসহীন সংগ্রাম, পক্ষান্তরে শেখ হাসিনা আপোষ করেছিলেন, এরশাদের সাথে শহীদের রক্তের সাথে বেইমানি করে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়েছিলেন। চট্টগ্রাম লালদিঘির ময়দানে উনি বলেছিলেন শহীদের রক্তের সাথে যারা বেইমানি করবে তারা জাতীয় বেইমান। উনি আত্মস্বীকৃত জাতীয় বেইমান। তো আজকে দেখেন উনি আজকে এই যে পরাজিত হয়ে তার পরিবারকে নিয়ে উনি পালিয়ে গেলেন। আওয়ামী লীগের ভদ্র আওয়ামী লীগও তো অনেক আছে, তারা কোথায়? তাদের কথা চিন্তা করলেন না। তার সন্তান সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকার দিলেন কি, আপনাদের পথ আপনারা দেখেন, আমি আমার মাকে নিয়ে আছি। এখন এবার যদি তারই সন্তান তারেক রহমান, এবং এটা একটা তার একটা বড় অ্যাডভান্টেজ, আমাদের আবেগ অনুভূতির জায়গা। সেই জায়গাটা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া তার সন্তান, সে অত্যন্ত সৌভাগ্যবান। তারপরে উনি এসেই উনি শুরু থেকে ছাত্র রাজনীতি, ছাত্র জীবন থেকে কিন্তু শুরু করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র, তখন থেকে আমাদের সাথে কমিউনিকেশন রাখতেন এবং ম্যাডামের বিভিন্ন মেসেজ আমাদের কাছে পাঠাতেন তার মাধ্যমে, ছাত্র আন্দোলনের, এরশাদ বিরোধী আন্দোলনের। তারপরে অনেকে মারছেও, এরশাদের পেটোয়া বাহিনী তার বাসায় গিয়ে তাকে পিটাইছে, হ্যাঁ, বহু নির্যাতিত হয়েছে। তারপরে দেখেন পার্টির জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, যুগ্ম মহাসচিব। তারপর থেকে উনি তৃণমূল পর্যায়ে চলে গেলেন, আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় চলে গেলেন, ইয়াংদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন হিজবুল বাহারে, এই যে আপনি যেমনটা বলছিলেন, তখন সে এইভাবে তার সফরে চলে গেলেন, এভাবে তিনি তৃণমূল পর্যন্ত ছড়িয়ে গেলেন। নাজিমউদ্দিন আলম এবারের যে ইলেকশনটি 2026 এবারে যে 17 এই যে এত বছরে জুলাই আগস্ট আন্দোলন বলেন, এই যে হাসিনা বিরোধী আন্দোলন বলেন, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের টোটালটা সে মনিটরিং করেছেন। 2026 যে ইলেকশন, সেখানে কিন্তু তরুণ প্রজন্মের অনেক নেতা আছে, একটা নতুন একেবারেই নতুন আনকোর একটা দল কিন্তু এবার ভোট দিতে এবং ভোট নিতে তারা আগ্রহী হয়ে আছে, মুখিয়ে আছে তারা বলতে পারে। বিএনপি এই তরুণ নেতৃত্বটাকে কিভাবে নিচ্ছে? তারা কি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে? তরুণ ওরা তো রাজনীতি, মানে আপনার যে আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে তাদের একটা ঐতিহাসিক ভূমিকা ছিল, এটা কোনো সন্দেহ নাই, এবং আমি অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে প্রশংসা করেছেন, আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রশংসা করেছেন, আমরা সবাই প্রশংসা করি। এবং তারা রাজনীতি শিখবে আস্তে আস্তে, তাদের কিছু ভুল ত্রুটি হবে, সেটাও আমাদের ভুল ত্রুটি হিসাবে সংশোধন করে নিতে হবে। বাট আমি মনে করি যে এটা একটা কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনটার তারপরে আপনার এক দফা আন্দোলনে চলে আসছে, যে এক দফা আন্দোলনটা আমরা আগে থেকে করে আসছি তারেক রহমানের নেতৃত্বে। আমরা তো বরাবর, আমাদের তো প্রচুর স্যাক্রিফাইস, আমাদের প্রচুর নেতা নেত্রী আমাদের নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, কারাবরণ করেছে, মিথ্যা মামলা হয়রানি হয়েছে। আমরা তো 17 বছর যাবৎ স্যাক্রিফাইস করে আসছি। তারপরে জুলাই আগস্টের ব্যাপারটা, এটা ছাত্ররা কিন্তু সবসময়ই আপনার প্রতিটা আন্দোলনে আপনি দেখবেন, 52 ভাষা আন্দোলন বলেন, 62 আপনার 62 শিক্ষা আন্দোলন বলেন, 66 6 দফার আন্দোলন বলেন, 69 গণ অভ্যুত্থান বলেন, 71 স্বাধীনতা যুদ্ধ, 90 সালের যে ছাত্র গণ অভ্যুত্থান, সবসময় ছাত্ররাই কিন্তু সামনে থাকে, তারাই রিস্ক নেয়, সাধারণত তারাই রিস্ক নেয়, তারাই ওলট পালট করে। তো ফলে এবারও আমরা এরকম একটা আন্দোলনের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আল্লাহর তরফ থেকে, মনে হয় যে আল্লাহর তরফ থেকে আবাবিল পাখি পাঠাইছে, মক্কা শরীফ যেমনি দখল করেছে, কিন্তু এবার তরুণরা আবাবিল পাখি, এই তরুণদেরকে আল্লাহ পাঠাইছে। কিন্তু এবার তরুণরা কিন্তু আর আন্দোলন করে ঘরে ফিরে যাচ্ছে না, তারা কিন্তু ক্ষমতায় থাকতে চাচ্ছে, থাকবে, তারা শিখবে, তারা পার্লামেন্ট ইলেকশন করবে, যদি তারা নিজস্ব যোগ্যতায় যদি আসতে পারে, তারা তো রাজনৈতিক দল করছে, তারা নিবন্ধনও পেয়েছে, তারা যদি আসতে পারে ভালো। আর যদি এমন রাজনৈতিক এমনই কোয়েশ্চেন হতে পারে, আমাদের নেতা তো আহ্বান করেছে আমরা জোটগতভাবে সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, এমন হইতে পারে তার আহ্বানে সাড়া দিতে পারে। এখনো শেষ কথা নাই, মানে অনেক ইকুয়েশন হইতে পারে, ইলেকশন তফসিল ঘোষণা হবে, অনেক সময় আছে, সুতরাং সবাইকে নিয়েই আমাদের, আমি যে কথাটা বললাম, আমার নেতা বলেছেন ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন, সবাইকে নিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করতে চাই অবশ্যই। এবং এই সব কিছুর মাঝখানে আমরা চাই অবশ্যই বেগম খালেদা জিয়া
দ্রুত সুস্থ হয়ে ফেরত আসুক। অসংখ্য ধন্যবাদ আজকের মতো নাজিমউদ্দিন আলম আপনাকে আমার সাথে যুক্ত থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আর দর্শক, এই ছিল আজকের মতো আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য।